বন্ধুরা, এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে একটা দেশ। কোন দেশ? এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। যদি না বুঝে দেখেন তাহলে বলে দিই, এটা হচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনূসের সরকার নিজেদের সেনাবাহিনীকে যুদ্ধের প্রশিক্ষণ নেওয়াচ্ছে, তাও আবার কাদের কাছে থেকে? নাকি পাকিস্তানের অবসরপ্রাপ্ত আর্মি জেনারেলদের কাছে থেকে ভারতের বিরুদ্ধে লড়বে বলে। ভাবুন একবার। আপনারা মিডিয়ার সমালোচনা করেন, মিডিয়া নাকি যুদ্ধ যুদ্ধ জিগির তুলেছে, আমরা নাকি যুদ্ধের খবর দেখাই, ফেক নিউজ রটাই যাতে আমাদের ভিউজ বাড়ে, দর্শক দেখে, এমনটাই দাবি থাকে অলওয়েজ বাংলাদেশ মিডিয়া আর ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের। তো অপরদিকে নোবেল শান্তি পুরস্কার জয়ী একজন মূর্খ মানুষ একটা দেশের ক্ষমতায় বসে যেভাবে যুদ্ধের জিগির তুলছে, এমনকি বাংলাদেশের মতন একটা পুস্কে দেশকে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত করছে, সেটা দেখে আপনারা কি বলবেন? এবার তো আর মিডিয়া রটাচ্ছে না বা মিডিয়া ফেক খবর দিচ্ছে না, একেবারে খবর চলে এসেছে বাংলাদেশের ঘরের ভেতর থেকে। বাংলাদেশের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমনকি তাদের প্রস্তুতি দিচ্ছে কারা? নাকি বাংলাদেশের সেনাবাহিনীকে দিচ্ছে পাকিস্তান, যারা অর্থাৎ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ভারতের সেনাবাহিনীর সঙ্গে লড়ে, যাদেরকে যুদ্ধে হারিয়েছিল 1971 সালে সেই হেরে যাওয়া পাকিস্তানের সেনাবাহিনীর কাছে থেকে নিচ্ছে ট্রেনিং বাংলাদেশ সেনা। যুদ্ধের আবার প্রশিক্ষণ নিচ্ছে তারা, যারা এখনো পর্যন্ত কোনো যুদ্ধে জিততে পারেনি। সেটা দেখে মোহাম্মদ ইউনূস কি বলছেন সেটা আপনাদের বলে দিই। তো অন্তর্বর্তীকালীন সরকারের মূর্খ উপদেষ্টা কি বলছেন আর কিভাবে বা বাংলাদেশে আর্মি ট্রেনিং হচ্ছে, সব কমেডি আপনাদের বলবো আজকের এই ভিডিওটিতে। শেষ অবধি দেখুন। আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা, আর আপডেট ইন্ডিয়া বাংলা আপনাদের স্বাগতম জানাই। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে সরষে ক্ষেত, ধান ক্ষেত, কলা ক্ষেত, বাংলাদেশের জং ধরা ট্যাঙ্ক নিয়ে সেনাবাহিনী লড়াই নেমেছে। এমনকি কিছু দেখছি কিছু মারপিটও করছে তারা, ওই হাল্লা হুল্লা বলে চেল্লাচ্ছে। যেমনটা ভূপিকাহীনার বাঘা বাহিনী ছিল না, কত সেনা চলে সমরে, সেই হাল্লা বাহিনীর লড়াই আর ওই সামরিক প্রশিক্ষণ দেখে, এই জং ধরা ট্যাঙ্কের ছবি দেখে আমার মনে হচ্ছে তারা ট্রেনিং কম ফানি বা কমেডি ভিডিও বানাচ্ছে বেশি। শুধু ভারতবর্ষের লোক নয়, এই পশ্চিমবঙ্গের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ আসছে তাদের ট্রেনিংকে দেখে, ইতিহাসকে দেখে। ভাবুন একবার, সরষে ক্ষেতের মধ্যে বাংলাদেশের জং ধরা ট্যাঙ্কগুলো সামরিক প্রশিক্ষণ চলছে ভারতের বিরুদ্ধে লড়বে বলে। কি ভাবছেন যত কমেডি শো আমাদের পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা দেখাবে? না, বাংলাদেশের কিছু দেখাতে পারে না। পারে বন্ধুরা। এই হচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার, যার প্রধান উপদেষ্টা বকলমে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস, তার দেশের কমেডি শো। কে কাকে মারছে, দুমদাম কিছু সেনা চলে যাচ্ছে, কেউ হোয়া হু বলে চিল্লাচ্ছে, একজন লোক মারছে, আবার অপরদিকে জং ধরা ট্যাঙ্ক নিয়ে ছুটে বেড়াচ্ছে বা দাপিয়ে বেড়াচ্ছে। এই নাকি যুদ্ধের প্রস্তুতি, ভারতের বিরুদ্ধে লড়বে তারা। এমনকি সেই যুদ্ধের প্রস্তুতি দেখতে গেলেন মোহাম্মদ ইউনূস সাহেব। এমনকি ইউনূস মিয়া সেই যুদ্ধের প্রস্তুতি দেখে কি বললেন সেটাও জানুন আপনারা। তো এই যুদ্ধের প্রস্তুতি দেখে তিনি বলছেন যে, একজন শান্তিকামী মানুষ হিসাবে আমি বরাবরই যুদ্ধে চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি অনেক আনন্দ বোধ করি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্বের রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাকর্তা মোহাম্মদ জেনারেল ওয়াকারুজ্জামান বলেছে যে, এই মুহূর্তে ভারতের মতন যুদ্ধের পরিস্থিতি আমাদের নেই, ভারতের বিরুদ্ধে লড়ার পরিস্থিতি তো আমাদের নেই। সেটা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু ভারতের সেনাবাহিনীর সাহায্যে যে সমস্ত মুক্তিযোদ্ধারা পাকিস্তানের সেনাকে হারিয়েছিল, তারা আবার এসব মানতে নাকি রাজি নয়। তারা পরিষ্কার বলছে, এই সেনা সেই সেনা নয়, দেখিয়ে দেব। কি বলছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা সেটাও জানিয়ে দিই আপনাদের, যেটা শুনে আপনাদের কনফার্ম হয়ে যাবেন যে এই মালটা পাকি বীর্যেরই জন্ম। যেটা হোক, তো তারা কি বলছে সেটা আপনাদের বলে দিই। প্রাক্তন সেনাকর্তার কথা অনুসারে উনি বলতে চাইছেন, মোদিজি, অমিতজি, এমনকি রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখছেন 72 সালে, সেই শ্যামলা বাহিনী এখন আর নয়। আমরা এখন যুদ্ধোপযোগী, এমনকি যে কোনো শত্রুর মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আসমান পালন তুলবেন না, ইসলাম সেক্টর, স্থান, কামান গোছানোর ভয় আমাদেরকে আর দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নয়, 17 কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তে রুখে দিতে। আমরাও তো উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পরে থেকে ভারতে হিন্দু বিদ্বেষী নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে। তাদের ইদানিং কালের বিভিন্ন কর্মকাণ্ড এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে। তাদের সর্বশেষ উদ্যোগ ছিল আগরতলা, এমনকি কলকাতার বাংলাদেশি দূতাবাসে আক্রমণ চালানো।
এমনকি আমাদের বাংলাদেশের পতাকাকে অবমাননা করা। আমরা এই সমস্ত ঘটনাগুলিকে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসাবে মনে করেছি। এছাড়া ভারতের কিছু মিডিয়া, রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে সর্বক্ষণিক বিষোদগার করে চলেছে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয়, আমাদের পতাকা পদদলিত হয়, আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না। আর এই সবার মাথায় আছেন একেবারে মোহাম্মদ ইউনূস সরকারের মূর্খ উপদেষ্টা বন্ধুরা। এই যে যেমন দেখুন, একজন আছেন না সারফেজ আলম নামে এক ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি, তিনি নাকি লিডার হয়েছেন, তিনি এখন আবার নেতা। তিনি আবার ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত খেপে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে। প্রতিদিন নতুন করে ইতিহাস রচনা করে নতুন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলছেন। এই সারফেজ আলম এমন কথা বলেছে যেটা শুনে আপনাদেরও মাথা গরম হয়ে যাবে। আর এই সমস্ত কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে না জীবনে কোনোদিনও স্কুল বা কলেজের মাধ্যমে গেছে বা পড়াশোনা করেছে। কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের লক্ষ্য, যে মানুষকে কিভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে ধর্মের নামে, এমনকি ভুল বোঝানো হচ্ছে। যেটাই হোক, সারফেজ আলম কি বলেছেন সেটা আপনাদের বলে দিই। শুধুমাত্র পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার জন্যই ভারতীয় সেনাবাহিনী এসেছিল। অর্থাৎ মুজিবুর রহমান যে ভারতের সেনাবাহিনীকে অনুরোধ করেছিল তাদের দেশের জন্য কিছু করতে, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেছিল। পাকিস্তানের জেলে যখন বন্দী ছিলেন মুজিবুর রহমান, সেখানে ইন্দিরা গান্ধী লড়াই করেছিল তাকে ছাড়ানোর জন্য। এই সব কিছু ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে উড়িয়ে দিয়েছেন। ওই মূর্খ উপদেশটা কি বলছেন সেটাও বলে দিই আপনাদের। তিনি বলেছেন যে আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টারকে সেভ করার জন্য কিভাবে ভারতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। যে 7 সিস্টার 71-এর আগে তাদের ভিতরে যে কালচার, মত পার্থক্য, বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি কারণ প্রায় বিদ্রোহের মধ্যে থাকতো, ওই 7 সিস্টার সংলগ্ন যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল, তখন ভারত এটার ভয় পেত যে কখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যাই। ভারতে বাংলাদেশকে বিগত বছরগুলোতে প্রত্যেকটি জায়গায় যে আগ্রাসনগুলো চালিয়েছিল, এর মধ্যে সবচেয়ে হিংস্র এমনকি গুরুত্বপূর্ণ একটি আগ্রাসন হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। এই হচ্ছে ছাত্র ইউনূসের বক্তব্য। বন্ধুরা, এবার আপনাদের মতামত জানাবেন যে এই মাদ্রাসায় পড়লে কি হয় আর স্কুলে পড়লে কি হয়। যেটাই হোক, এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী ধান ক্ষেতের মধ্যে, সর্ষে ক্ষেতের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী এমনকি ভারতের বিরুদ্ধে যুদ্ধের মহড়া নিচ্ছে। এমনকি সেই মহড়া করাচ্ছে কারা? নাকি পাকিস্তান থেকে আসা হেরে পাকি আব্বুরা। হেরে যাওয়া সেই পাকিস্তান আর সেনাদলের কর্তারা বাংলাদেশের সেনাবাহিনীকে মহড়া দিচ্ছে, তাও আবার জং ধরা ট্যাঙ্ক নিয়ে। কিছুজন অভ্যাস করছে এই সমস্ত ট্যাঙ্ক নিয়ে, ছুটে বেড়াচ্ছে সেনা আর ট্যাঙ্ক একদম ধান ক্ষেত, সর্ষে ক্ষেতের মধ্যে। অদ্ভুতপূর্ব দৃশ্য। এমনকি এই দৃশ্য দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশের বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মেহমুদ খান, নৌসেনার প্রধান অ্যাডমিরাল এ নাজমুল হাসান, এমনকি তারপরে গেলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কি বলবেন আপনারা? এটাই হচ্ছে বাংলাদেশের সামরিক মহড়ার চিত্র। এরা নাকি ভারতের বিরুদ্ধে লড়াই করবে। ভাবুন একবার, যে দেশটা ভারতের এক গর্জনের লুঙ্গি ভিজিয়ে ফেলে, লুঙ্গি খসে যায়, যে দেশটা ভারত যদি 7 দিন বা 14 দিনের জন্য বাণিজ্য বন্ধ করে দেয়, যারা না খেতে পেয়ে মরে, তারাও নাকি ভারতের সঙ্গে লড়াই করবে। এতদিন তো ব্যবসায়ীরা ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের কাছে থেকে অফিসিয়ালি চাল নিয়ে যাচ্ছিল। এবার আপনারা দেখেছেন কিছুদিন আগে একেবারে বাংলাদেশের সরকার অনুমতি নিয়ে ভারত সরকারের কাছে থেকে প্রায় 25,000 মেট্রিক টন চাল নিয়েছে। সেই ছবি আপনারা দেখেছেন। যাদের প্রতিদিনের খাবার জোটায় ভারত, তারা নাকি ভারতকে হারাবে। ভারত এত বড় একটা শক্তিধর দেশকে নাকি তারা হারাবে। এমনকি তার জন্য তারা ব্যবহার করছে কি এখন, বা ট্রেনিং নিচ্ছে কোথায়? ধানের ক্ষেত, সর্ষের ক্ষেত, কলা গাছের ক্ষেত। ওই যে কলা গাছ মামুনি বলেছিল না, ওই কলা গাছের ক্ষেতে নাকি তারা যুদ্ধের মহড়া নিচ্ছে। ভাবুন একবার, এবার কি বলবেন আপনারা? আমরাই কি শুধু যুদ্ধের জিকির তুলি? মোহাম্মদ ইউনূস সাহেব নোবেল শান্তি পুরস্কার জয়ী, তিনি যুদ্ধের জিকির তুলে দিয়েছেন। তার সরকারের মূর্খ উপদেষ্টা যুদ্ধের জিকির তুলছেন। কি বলবেন আপনারা? কেমন লাগলো বাংলাদেশের সেনার এই মহড়া? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।